ভেক্টর হচ্ছে ধরেন আপনি থ্রি টাইপ অফ যে সিএসএস অ্যাড করা যায় এটা তো আমরা জানি তাই না। সিএসএস অ্যাড করা যায় তিন ভাবে, একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল সিএসএস কে আমরা অ্যাড করেছি এখনো। ইন্টারনাল সিএসএস টা হচ্ছে এইভাবে অ্যাড করতে হবে যে সাপোজ আমি চাচ্ছি H1 এর ভেতর যে স্টুডেন্ট ফর্মটা লেখা আছে এই লেখাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি যদি এটা ইনলাইন সিএসএস অ্যাড করি তাহলে কি স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমি কি চেঞ্জ করতে চাচ্ছি ফন্টের কালার। সো ফন্টের কালার জন্য কালার কথাটা লিখলেই হয়ে যায়। তো এখন আমি চাচ্ছি এটা ব্রাউন হয়ে যায়, সেভ দিলাম, দেখেন কাজ করছে। এই জিনিসটাই আমি চাচ্ছি যে প্রত্যেকটা লাইনের জন্য না হয়। এখন আমি সাপোজ এটার নিচে আরেকটা H1 ইউজ করেছি, আচ্ছা এখন দেখেন দুইটা ডিফারেন্ট কালার। এই সেম জিনিসটাই বা হেডিংটাই আমি সাপোজ আরো একটা পেজের মধ্যে আরো ডিফারেন্ট জায়গায় আছে, ঠিক আছে। হেডিং যে একটা জায়গায় থাকবে এরকম তো না, একটা পেজে মোট কত হেডিং থাকতে পারে। দেখেন এখন আমি যদি ইনলাইন সিএসএস করতে চাই আমার প্রত্যেকটা হেডিং এর আমি চাচ্ছি প্রত্যেকটা হেডিং ই সেম কালার হোক, বাট আমি যে ইনলাইন করছি এটার জন্য কি প্রত্যেকটার উপর ইফেক্ট করছে? জাস্ট আমি যে লাইনের জন্য লিখছি বা যে ট্যাগের সাথে অ্যাটাচ করছি সেই ট্যাগের ভিতরে যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের মধ্যে এই স্টাইলটা অ্যাড হচ্ছে। বাট আমি চাচ্ছি সবগুলো এইচ এর জন্য মানে H1 এর জন্য সবগুলো, তো সেক্ষেত্রে আমার ইনলাইন যদি করি তাহলে আমার কি করতে হবে? দেখেন এই সেম জিনিসটা আমার হচ্ছে প্রত্যেকটা H1 এর ভিতর পেস্ট করতে হবে, লিখতে হবে, তারপর আমি আউটপুটটা পাবো। তিনটার জন্য আমার তাহলে সুবিধাজনক কি হতো? যদি তিনটার জন্য একবার লিখে দিতাম তাহলে এটা সুবিধাজনক হতো না। সো এটার জন্য আমরা হচ্ছে কি করব, ইনলাইন সিএসএস এর বদলে ইন্টারনাল ইউজ করতে পারি, এক্সটারনাল ইউজ করতে পারি, দুইটাই দেখাচ্ছি। সো ফার্স্টে দেখেন এর ভিতর আমি হচ্ছে স্টাইল ট্যাগ ইউজ করব। স্টাইল ট্যাগের ভিতরে এখন আমি চাচ্ছি কি প্রত্যেকটা H1 এর কালারই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি কি করব, সিম্পলি H1 ট্যাগ, এই ট্যাগের নাম যে কোনো ট্যাগের কথা আপনি যদি H1 এর ট্যাগ অন্য যে কোনো অ্যাঙ্কর ট্যাগ, তারপরে হচ্ছে আপনার প্যারাগ্রাফ ট্যাগ, যে কোনো ট্যাগ যদি ইউজ করেন এইভাবে সেই ট্যাগের নামটা মেনশন করে দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন এটার ভিতরে আমি ওই ট্যাগটার জন্য কি কি সিএসএস রুলস অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা হচ্ছে দিয়ে দিব। সাপোজ আমি চাচ্ছি ফন্ট কালারটা চেঞ্জ করতে, তাহলে কি আমার কালার চেঞ্জ করলাম কিসে, ব্রাউন, সেভ করি। আচ্ছা এটুকু হচ্ছে কেন আচ্ছা এখন থেকে সবগুলো ব্ল্যাক, এটুকু যদি আমি কমেন্ট আউট সরাই দিই সবগুলো একসাথে হয়ে গেছে না। তার মানে দেখেন কি আপনার কোডটা ছোট হয়ে গেল, আপনার তিনটা একই জিনিস বারবার রিডান্ডেন্সি কমে গেল। রিডান্ডেন্সি মানে কি বারবার একই জিনিস করা, তো বারবার একই জিনিস আমার আর লেখা লাগতেছে না, একটার জন্য লিখলেই হয়ে যাচ্ছে। ওই H1 এর ভিতর যতটা একটা ব্যবহার করা যায়, হ্যাঁ এই H1 এর ভিতর যতগুলো, হ্যাঁ H1 এর ভিতর যত লেখা লিখবেন আপনি সবগুলো এই ব্রাউন কালার হয়ে যাবে। সবগুলো যদি আমি চাই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, চাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যায় ব্ল্যাক করে, লেখাটা বোঝা যাবে কি দেখেন সবগুলোর হয়ে যাচ্ছে। তা আমি চাচ্ছি আবার হচ্ছে সবগুলোর হাইট উইডথ চেঞ্জ করে দিতে। হাইট চাচ্ছি হচ্ছে সাপোজ 40 পিক্সেল, বেশিরভাগই 100 দিই, আর এটা যদি সেট করে দিই
সেন্টারে নিয়ে যাবেন। না এটা হচ্ছে এটা কাজ তাহলে সেন্টার অ্যালাইনমেন্টই আছে, বাট কথা হচ্ছে এটা কন্টেন্টের ক্ষেত্রে ইয়া হচ্ছে হাইট ওয়েট যখন লিখ করে দিচ্ছেন তখন না হাইট উইথ এটা সবকিছু ঠিক আছে, বাট কথা হচ্ছে আপনার এটা সেন্টার পজিশনে আছে। কিন্তু আমরা যদি এই যে একটু আগে সিএসএস একটু আগে বলছি, একটু পরে সিএসএস বক্স মডেলটা যখন করব তখন বুঝতে পারবেন যে এটা কেন এরকম হচ্ছে। আচ্ছা এটা রিলেটিভ দিলে সেন্টারই থাকে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আপনার একটা। এখন সাপোজ আপনি চাচ্ছেন এই ছোট ট্যাগের ভিতরে সবগুলো লেখাটা আপনি সেম স্টাইলিং করতে চাচ্ছেন না, ডিফারেন্ট স্টাইলিং করতে চাচ্ছেন না। এখন চাচ্ছেন যে এই ওয়ানের ভিতরে এই স্টুডেন্ট ফর্মটা ব্রাউন থাকুক, এটা হয়ে যাক ইয়েলো, এটা হয়ে যাক ব্লু, এরকম চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? সেই ক্ষেত্রে ওই যে আপনার লাইন বাই লাইন যদি না করেন, সেই ক্ষেত্রে আপনার ইন্টারনাল অথবা এক্সটার্নাল করতে হবে। ইন্টারনাল বা এক্সটার্নাল হিসেবে যদি অ্যাড করতে চাই তখন আমরা কি করব? আমরা এর আগে আইডি বা ক্লাস এরকম জিনিসের নাম শুনেছিলাম না, যে প্রত্যেকটা জিনিসের জন্য আমি একটা আইডি দিতে পারি। সাপোজ আমার একটা সেকশন, ওই সেকশনের জন্য আমি আইডি বা ডিভিশন দিতে পারি। ডিভিশন তো ট্যাগ, বাট আইডি ক্লাস এগুলো নাম দিতে পারি, ঠিক আছে। ওই পার্টিকুলার একটা সেকশনের আপনি আলাদা একটা নাম দিতে চাচ্ছেন, সো সেই নাম দিলে ওই নাম অনুযায়ী যদি আমি চেঞ্জ করি তাহলে সেটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। প্রয়োজনে যদি করি, সাপোজ আমি হচ্ছে একটা ডিভিশন দিচ্ছি, এই দুইটা হচ্ছে সব তিনটা ডিভিশন করি সেকশন। ডিপটা হচ্ছে প্রত্যেকটাকে আলাদা একটা ডিভিশন হবে। আচ্ছা এখন আমি চাচ্ছি এটা হচ্ছে ডিভিশন, এটা ক্লাস দিলাম হচ্ছে 1। এখন আমি চাচ্ছি এই পার্টিকুলার ক্লাসের জন্য হচ্ছে আমার রুলস অ্যাপ্লাই। এখন আমরা যেরকম ট্যাগ, একটা ট্যাগের জন্য জাস্ট ট্যাগটা লিখলেই কাজ হয়ে যাচ্ছে, এই ট্যাগের জিনিসটা কিন্তু আমরা কমা দিয়ে ডিফারেন্ট ট্যাগের জন্য অ্যাপ্লাই করতে পারি। সাপোজ আমি চাচ্ছি হচ্ছে ডিভ ট্যাগের জন্য সেম রুল অ্যাপ্লাই করতে, ঠিক আছে। h1 এর জন্য যে রুল অ্যাপ্লাই হচ্ছে ডিভ ট্যাগের জন্য সেম রুল অ্যাপ্লাই করতে যদি চাই, সেই ক্ষেত্রে ডিভ দেখেন সেম রুল অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা ডিভিশনের জন্য সেম রুল অ্যাপ্লাই হচ্ছে। এখান থেকে আরেকটা ইয়া দিতে আমাকে বেটার হবে, গাইস। সাপোজ আরেকটা ইয়া হচ্ছে সেম রুল অ্যাপ্লাই রাউন্ড হয়ে যায়, একদম ইয়া হয়ে যায়। সো আমি দিয়ে দিব, না দিলেও চলবে।
দেখেন এটার জন্য সেম রুল অ্যাপ্লাই হয়ে গেছে না? সো মোর দ্যান ওয়ান ট্যাগের জন্য যদি আপনি সেম রুল অ্যাপ্লাই করতে চান, কোনো পার্টিকুলার রুল যদি সব পার্টিকুলার ট্যাগের মধ্যে দিতে চান, তখন কমা কমা দিয়ে যতগুলো ট্যাগের নাম দিবেন সেই সবগুলো ট্যাগের ভিতর ওই রুলগুলো অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন আসি ক্লাসের কথা যেটা বলছিলাম। তো আপনি এইটার ক্লাস দিলেন হচ্ছে লাইক 1, একটা ক্লাস দিলেন হচ্ছে 2, এই ক্লাস এটার জন্য ক্লাস দিলেন হচ্ছে ক্লাস 3, ক্লাস 4। তো সবগুলা ক্লাস দিলাম আলাদা। এখন এই ক্লাসের জন্য আমি যদি কোনো সিএসএস রুল অ্যাপ্লাই করতে চাই, সেটার জন্য আমার একভাবে লিখতে হবে। সেম ভাবে আমি যদি আইডি দিতাম, ডিফারেন্ট আইডি, সাপোজ একটা ক্লাসের ভিতর আবার আমার দুইটা পিএস আছে, এটা দিলাম আবার হচ্ছে ডিফারেন্ট আইডি। এই কয়েকটা সিলেক্টর হচ্ছে বেসিক্যালি আমরা অ্যাড করব। এই ফার্স্টে দেখি ট্যাগ সিলেক্টর, যেটা আমরা অলরেডি দেখছি। দেন হচ্ছে ক্লাস সিলেক্টর, তার মানে কি ক্লাস দিয়ে যদি আপনি কোনো ক্লাসের নাম দেন, তাহলে সেটার জন্য যদি সিএসএস রুল অ্যাপ্লাই করতে চান, আপনার ডট দিয়ে সেই ক্লাসের নামটা দিয়ে রুলসগুলো অ্যাপ্লাই করতে হবে। আইডির জন্য হচ্ছে হ্যাশ, আর সব যে কোনো এলিমেন্টের জন্য, মানে যে কোনো ট্যাগের এলিমেন্টের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান কোনো সিএসএস রুল, তাহলে ওটা বলবো ইউনিভার্সাল সিলেক্টর, এন্ড ওইটা শুরু করতে হবে হচ্ছে অ্যাস্টারিস্ক ফ্যামিলি। দেন হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, আপনি যদি কোনো অ্যাট্রিবিউটের জন্য, যেমন ধরেন ইনপুটের ভিতর আপনি টাইপ টেক্সট যেখানে লিখেছেন, টেক্সটের জন্য আমার যদি এখানে ইনপুট থাকতো কোনো ফর্মের মধ্যে, ফর্ম টাইপ দিই আমি এখানে। এখন দেখেন আপনি যদি এই ইনপুট টাইপের জন্য একটা রুল অ্যাপ্লাই করতে চান, আবার এখানে ইনপুট টাইপ যখন রেডি হবে সেটার জন্য যদি আরেকটা রুল অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে এই যে এরকম অ্যাট্রিবিউটটা মেনশন করে দিতে হবে, এরকম এরকম স্টাইল, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এন্ড সেটা দিতে হবে কি থার্ড ব্র্যাকেটের ভিতরে। এরকম করে আমরা ওই পার্টিকুলার এরিয়াটার জন্য সিএসএস রুল অ্যাপ্লাই করতে পারি। তারপরে হচ্ছে আপনি চাচ্ছেন যে একটু আগে তো আমরা দেখলাম যে মোর দ্যান ওয়ান ট্যাগে যদি সেম রুল অ্যাপ্লাই করতে হয় তাহলে কমা কমা দিয়ে দিতে হবে। এখন আসি, আমি চাচ্ছি যে এই ডিভ ক্লাসের ভিতরে যে h1টা আছে, ঠিক আছে, এই ডিভ ক্লাস সেটার ভিতরে যে h1,
চাচ্ছি যে আপনি ধরেন দুইটার ক্লাস নেম সেম, এটা ধরেন ক্লাস 4। একটু আগে যেটা বলেছিলাম যে ক্লাস নেম যদি ডিফারেন্ট ধরে আপনি ক্লাস নেম ডিফারেন্ট ক্লাস নেমের জন্য ডিফারেন্ট স্টাইলিং অ্যাড করলে সেটা অ্যাপ্লাই হবে আলাদাভাবে। যেমন এখানে ক্লাস 2 এর জন্য যে h1 সেটার জন্য যদি আমি ক্লাস 2 এর জন্য ডট 2 দিয়ে যে সিএসএস রুলগুলো অ্যাপ্লাই হবে সেটা হবে কি এই সেকশনটার জন্য, এই ক্লাসটার জন্য, এই ডিভের জন্য আমি ক্লাস নেম দিয়েছি না। সো এই ডিভ সেকশনটা যতটুকুর মধ্যে আছে বা যতটুকু আছে ডিভ সেকশনের ভিতরে সেইটুকুর জন্য অ্যাপ্লাই হবে হচ্ছে এই ক্লাস 2 এর জন্য লেখা সিএসএস রুলস হবে। এখন এটা করি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ এটা দেখেন, অন্য কোনোটা কিন্তু হচ্ছে না। তো আপনি এই পার্টিকুলার ক্লাসের জন্য করছেন। এখন এমন হতে পারে না ক্লাসের নেম সেম, যেমন 4 নাম্বার ক্লাস কি দুইটা জায়গায় আছে। সো 4 আমি লিখলাম, দেখেন দুইটা জায়গায় হয়ে যাচ্ছে। এখন যদি আমি চাই যে এই 4 ক্লাসের ভেতর যে দুইটা কন্টেন্ট আছে, একটা হচ্ছে এই সেকশন, একটা হচ্ছে এই সেকশন, আমি চাচ্ছি এই 4 ক্লাসের ভেতরের যে প্যারাগ্রাফ আর ভেতরের যে প্যারাগ্রাফের ভেতর যে হেডিং আছে সেটার জন্য পার্টিকুলারলি আলাদা একটা স্টাইলিং হবে। সেটা তাহলে কি করতে হবে, আমরা হচ্ছে এভাবে সেট করে দিব যে এটা হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্টের ভেতরের চাইল্ড হচ্ছে আমার কি এইপি আরো যদি কোনো ট্যাগ থাকতো সেটা, এন্ড এইপি ভেতরের আরেকটা চাইল্ড হচ্ছে কি h1। তাহলে আমি যদি এটা এভাবে অ্যাপ্লাই করতে চাই যে এই 4 মানে এই ডিভিশন ট্যাগের ভিতর যে পি ট্যাগ আছে সেই পি ট্যাগের ভিতর যে h1 ট্যাগ আছে সেটার উপর অ্যাপ্লাই হোক কোনো পার্টিকুলার একটা স্টাইলিং রুলস, ঠিক আছে। সেটাকে বলবো কি চাইল্ডের জন্য অ্যাপ্লাই হবে, তাই না। সো ভেতরের অনেকগুলো, এটাকে বলবো এই কয়েকটা টার্ম যদি আমরা একটু শিখে রাখি যে এটা হচ্ছে আপনার প্যারেন্টস বলতে যে ট্যাগের ভেতরে অন্য আরেকটা ট্যাগ আছে সেই বড় ট্যাগটাকে মানে বাইরের ট্যাগটাকে সেটাকে বলবো প্যারেন্ট ট্যাগ, আর ভেতরের যে ট্যাগগুলো আছে ওটাকে বলবো কি চাইল্ড ট্যাগ, ঠিক আছে। সেম ভাবে অ্যানসেস্টর বলতে বোঝায় সাপোজ এইপি এর অ্যানসেস্টর হবে হচ্ছে এইপি ট্যাগের প্যারেন্ট, ঠিক আছে। প্যারেন্ট ট্যাগটাকে আমরা কি বলবো অ্যানসেস্টর ট্যাগও বলা যায়, প্যারেন্ট ট্যাগটাকে অ্যানসেস্টর ট্যাগও বলা যায়। সো এইপি ট্যাগের অ্যানসেস্টর হচ্ছে আমার এই ডিভ ট্যাগ, এইপি ট্যাগের অ্যানসেস্টর হচ্ছে আমার এই ডিভ ট্যাগ। তার মানে কি এরা দুজন ব্রাদার্স, এইপি ট্যাগ এন্ড এইপি ট্যাগ এরা দুজন একই প্যারেন্টের চাইল্ড, ঠিক আছে। আর এটা হচ্ছে এদের গ্র্যান্ড চাইল্ড, মানে এই ডিভ ক্লাসের গ্র্যান্ড চাইল্ড হচ্ছে h1। এখন আমি চাচ্ছি কি এই ডিভ ট্যাগের ভিতরে যে পি ট্যাগ আছে পি ট্যাগের ভিতরে যে h1 ট্যাগ আছে সেটার জন্য রুলস অ্যাপ্লাই হবে। সেটার জন্য আমরা কিভাবে করব দেখেন, জাস্ট কমা না দিয়ে সিম্পলি ডিভ ট্যাগের ভিতরে পি ট্যাগের ভিতরে h1, সো এইভাবে সিরিয়ালি লিখলেই হয়ে যাবে। ডিভ ট্যাগের ভিতরে পি ট্যাগের ভিতরে h1 ট্যাগ, এটার জন্য আমি চাচ্ছি একটু কমেন্ট আউট হয়ে যায়। এর জন্য হচ্ছে ডিভ ক্লাসের ভিতরে যে পি আছে সেই দুইটা অ্যাপ্লাই জন্য সেই দুইটার জন্য আলাদা অ্যাপ্লাই হচ্ছে। কমা হলে তো লাইক ডিভের যেখানে ডিভ আছে ডিভ ট্যাগের উপর অ্যাপ্লাই হবে, পি ট্যাগের উপর অ্যাপ্লাই হবে, h1 ট্যাগের উপর অ্যাপ্লাই হবে।
H1 ট্যাগটাকে ও লাইক প্যারাগ্রাফ ট্যাগের চাইল্ড ট্যাগ হিসেবে নিচ্ছে না। ঠিক আছে, এই কারণে দেখেন আমি হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে সম্পূর্ণ লেখার মধ্যে একটা পার্টকে বোল্ড করে দিয়েছিলাম হ্যালো ফ্রম ক্লাস 4। সো আমি চাচ্ছি যে এই হ্যালো ফ্রম ক্লাস 4 টাই হচ্ছে সিএসএস রুলগুলো অ্যাপ্লাই করব। সো সেটার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এটা দিছি দেখেন এটা হচ্ছে, ঠিক আছে। সো এভাবে হচ্ছে চাইল্ড ট্যাগের জন্য এভাবে অ্যাপ্লাই করব সিএসএস রুলস। ক্লিয়ার সবাই এটা? আমাদের ম্যাটেরিয়ালসের সাথে দিয়ে দেওয়া হবে। দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে ডিরেক্ট চাইল্ড এটার জন্য এভাবে অ্যারো দিলেও হয়। মানে ধরেন জাস্ট আনঅর্ডার লিস্টের ভিতরে কি লিস্টটা থাকে না, আনঅর্ডার ট্যাগের ভিতরে মাঝখানে আর কি নেস্টেড হিসেবে লিস্ট ট্যাগগুলো থাকে, তাই না? সো ইমেইলের ভিতরে লিস্টের মধ্যে যদি সরাসরি কোনো অ্যাপ্লাই করতে চান মানে ডিরেক্ট চাইল্ডের উপর এই অ্যারোটা ডিরেক্ট চাইল্ডের উপর কাজ করে, লাইক নেস্টেডের জন্য কাজ করবে না। নেস্টেডের জন্য সিরিয়ালি লিখে দিলেই হবে, বাট যদি ডিরেক্ট চাইল্ডের উপর কাজ করতে চান সেক্ষেত্রে এভাবে অ্যারো দিলেই হবে। আর এই যেটা হচ্ছে গ্রুপের জন্য। তাহলে এখন দেখি আমরা ক্লাস লিখে আসছিলাম যে ক্লাস ডিফারেন্ট ক্লাসের জন্য আমি অ্যাপ্লাই করব। তাহলে ক্লাসের জন্য যদি রোলস অ্যাপ্লাই করতে চাই অ্যাপ্লাই করেছি, আইডি যদি রাখি আচ্ছা আইডি যদি রাখি যদি আইডি দিই আইডির জন্য হচ্ছে এই আইডির জন্য যদি আমি রুলস অ্যাপ্লাই করতে চাই তাহলে দেব #4 দেন হচ্ছে রুলস অ্যাপ্লাই করব। তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, দেখেন এটার জন্য ইয়েলো হয়ে গেছে। আচ্ছা, সো এই সিলেক্টরগুলো আমরা সবাই বাসায় প্র্যাকটিস করব। এখন দেব হচ্ছে সিএসএস বক্স মডেল। এটা ঠিক আছে, সিএসএস বক্স মডেলের মধ্যে আপনার লাইক যে কোনো একটা কন্টেন্ট বা যে কোনো একটা ট্যাগ যখন আমরা লিখি সেই ট্যাগের ভিতরে আমরা যে লেখাটা লিখি সেটা হচ্ছে কন্টেন্ট পার্টে থাকে। কন্টেন্ট পার্টের বাইরে হচ্ছে আরো কিছু লাইক আমরা খাতায় লেখার সময় মার্জিন রাখি, ওরকম একটা কন্টেন্ট যখন আমরা লিখি সেটার চারপাশে কিছু স্পেস থাকে, আপনি চাইলে সেই স্পেসগুলো কন্ট্রোল করতে পারেন। ফার্স্টে আপনার যেখানে আপনি কন্টেন্টটা রাখেন সেটা হচ্ছে কন্টেন্ট পার্টে থাকে, তার বাইরে হচ্ছে প্যাডিং থাকে, তার বাইরে হচ্ছে বর্ডার থাকে, আর তার বাইরে হচ্ছে মার্জিন থাকে।
চাইলে এগুলো হচ্ছে মডিফাই করতে পারেন। আমরা নরমালি একটু আগে একটা জিনিস আমরা করছি, সেটা হচ্ছে হাইট এন্ড উইডথ, তাই না? হাইট এন্ড উইডথ বোঝায় অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই যে কন্টেন্ট পার্টটা আছে, এই যে কন্টেন্ট পার্টটা আছে, এই কন্টেন্ট পার্টটার হাইট উইডথ বেসিক্যালি আমরা সেট করে দিই। এখন আমাদের তার নেক্সট লেভেলে আছে কি, আচ্ছা শুরুতে যদি মার্জিন থেকে আসি, মার্জিন আপনি চাইলে মার্জিনের পরিমাণটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে দেখেন একটা লাইক কন্টেন্ট রেখেছি, ডিভিশন সেকশন রেখেছি, যেটা ক্লাস নেম দিয়েছি মার্জিন, এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে ডিভিশনটা, এই ডিভিশনের মার্জিন ক্লাসের জন্য আমি কিছু সিএসএস রুলস অ্যাপ্লাই করেছি। যেমন মার্জিনে যদি দেখি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা দিছি, মার্জিন হচ্ছে একটা ফিক্স করে দিছি যে এতটুকু মার্জিন দেব। আমি যদি এই লাইনটা যদি কমেন্ট অফ করে দিই, আচ্ছা সো আমি এই মার্জিনটা কমেন্ট আউট করে দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন এই মার্জিনটা কিন্তু দিস ইজ মার্জিন, এই এই কন্টেন্টটা আছে এই মার্জিনটা। সো আমি এটা যদি কমেন্ট আউট করে দিই, সেভ করি, দেখেন মার্জিন কমে গেছে। মার্জিন মানে কি? মার্জিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট মার্জিন হচ্ছে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের মধ্যে দেখেন ডিসটেন্স আগে বেশি ছিল। এখানে যদি আমি এটা আবার কমেন্ট সরাই দিই, আচ্ছা দেখেন এখন এখানে একটু স্পেস বেড়ে গেছে না, দুটো কন্টেন্টের মধ্যে, নিচের কন্টেন্ট আর এই কন্টেন্টের মধ্যে। আচ্ছা তো এটা যদি আরেকটু বেশি করে দেই, লাইক 200, এই যে দেখেন, তার মানে কি আপনার এই যে এই মার্জিনটা আছে, এই মার্জিনটা যে অরেঞ্জ পার্ট যেটা এখানে দেখানো আছে, এই অরেঞ্জ পার্টটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? অরেঞ্জ পার্টটা বড় হয়ে আশেপাশে আপনার বেশি জায়গা দখল করছে। এখন যদি এরকম হয় যে আপনি মার্জিন অনেক বেশি দিয়ে দিয়েছেন, আবার কন্টেন্টের হাইট উইডথ সেট করে দিয়েছেন, হ্যাঁ চারপাশে, তো চারপাশে যদি আপনি না চান, আপনি যদি চান যে জাস্ট নিচে দিব, ঠিক আছে? যেমন এখানে চারপাশে অ্যাড হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন মার্জিনটা হচ্ছে চারপাশে সেট হয়ে গেছে, বাট আপনি যদি চান সেটা কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল কিভাবে করতে পারেন? এই যে মার্জিন বটম, মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট। সো আমি চাচ্ছি এই লাইনটা কমেন্ট আউট করে শুধু বটম পার্টে মার্জিন অ্যাড করব। তাহলে কি করব? হ্যাঁ হাইট উইডথটা আপাতত হচ্ছে ইয়া রাখি, কমেন্ট আউট করে রাখি। এই যে দেখেন আমি কোনো হাইট উইডথ দিইনি, সো বেসিক্যালি হাইট উইডথ না দিলে আপনি হচ্ছে স্ট্যাটিক টাইপের থাকে, মানে আপনি যতটুকু লাইক পজিশন মানে লেখার জন্য যতটুকু জায়গা লাগবে কন্টেন্টের হাইট উইডথ শুধুমাত্র ততটুকুই হবে। সো এখানে আমি মার্জিন বটম দিয়েছি দেখেন 200 পিক্সেল, দ্যাটস ওয়াই এই কন্টেন্টটা থেকে 200 পিক্সেল নিচে থেকে স্টার্ট হয়েছে মার্জিন টু কন্টেন্টটা, ঠিক আছে? সো আমি যদি চাই মার্জিন টপেও অ্যাড করতে, ওয়েলকাম থেকেও কিছু নিচে যাক, তাহলে সেক্ষেত্রে কি করব? এখানে কমেন্ট মার্জিন টপ অ্যাড করে দিলাম, তো মার্জিন টপ হচ্ছে 100 পিক্সেল, দেখেন 100 পিক্সেল নিচে নেমে গেছে। আমি যদি চাই লেফটেও অ্যাড করতে পারি, রাইটেও অ্যাড করতে পারি। সো এখানে যদি দেখেন এখন চারপাশে অ্যাড হচ্ছে,
চারপাশে একটু আগে যখন মার্জিন শুধু মার্জিন দিয়ে মার্জিন অ্যাট্রিবিউট দিয়ে আমি 200 পিক্সেল লিখেছিলাম, দ্যাট মিন্স টপ বটম লেফট রাইট সব জায়গায় হচ্ছে 200 পিক্সেল মানে ইকুয়াল ডিসটেন্স রেখেছিল। বাট এখন যেহেতু আমি এক এক জায়গায় এক এক পরিমাণ ডিসটেন্স দিয়ে দিছি, মানে এক এক পরিমাণ সাইজ দিয়ে দিছি, সো আমার কি এক এক জায়গায় এক এক রকম ডিসটেন্স নিয়ে থাকবে এই কন্টেন্টটা। তাহলে যেমন টপে হচ্ছে 100 পিক্সেল, বটমে 200 পিক্সেল, দেন লেফটে হচ্ছে 300, রাইটে হচ্ছে 100। তাহলে এটাকে যদি দেখি দেখেন, সো এটা হচ্ছে আপনার বটমে 200, টপে 100, তারপর হচ্ছে লেফটে 300 এন্ড রাইটে হচ্ছে 100। এন্ড হাইট উইথ যদি আমি দেখেন এখানে যদি একটু আমি ইয়া করে দিই, দুইটা সেম করে দিই, এটা স্কয়ার শেপের হয়ে যাবে, স্কয়ার শেপের হয়ে গেছে, ঠিক আছে। এটা গেল হচ্ছে মার্জিন। সো মার্জিনের জায়গায় হাইট উইথ তো দেখলাম। এখন যদি প্যাডিং দেখি, প্যাডিং এর ক্ষেত্রে সেম। প্যাডিং এর জায়গাটুকু কতটুকু, প্যাডিং এর হচ্ছে এই যে দেখেন, সরি মার্জিনের পরে হচ্ছে বর্ডার, তারপরে প্যাডিং দেখেন, বর্ডারটা আগে দেখেন। বর্ডারটা হচ্ছে এই পার্ট, এই ব্লু পার্টটা হচ্ছে বর্ডার। তো বর্ডারটা আপনারা চাইলে লাইক আপনি হচ্ছে বর্ডারটা চেঞ্জ করে দিতে পারেন, বর্ডারের কালার চেঞ্জ করতে পারেন। সো বর্ডারে কালার চেঞ্জ করা যায় এন্ড সেটা লেন্থও সেট করা যায়। তো আমি চাচ্ছি এটার বর্ডারটা আরেকটু মোটা হোক, ঠিক আছে। এই যে বর্ডারটা একটু হোক, সেটা রাখবো 20 পিক্সেলের জায়গায় 50 পিক্সেল নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি তিনটা জিনিস একসাথে করেছি, সেটা হচ্ছে বর্ডারের টাইপ, বর্ডারের উইডথ আর হচ্ছে বর্ডার কালার। তিনটা জিনিস একসাথে সেট করা যায়, আবার আলাদা সেট করা যায়। তো আমি যদি বর্ডার উইডথ জাস্ট ইয়া করতে চাই, তাহলে হচ্ছে বর্ডার এই যে উইডথ জাস্ট দেখেন, বর্ডার 50 পিক্সেল দিছি, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি এটার জন্য কোনো কালার দিই নাই, সেই কারণে কালারটা দেখতে পাচ্ছি। বর্ডার কালার দিই, বর্ডার কালার যদি দিই আমি সাপোজ ব্ল্যাক চাচ্ছি, আচ্ছা। এখানে কালারটাও সেট করে দিলাম, বাট স্টিল আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কারণ হচ্ছে এটা বর্ডার টাইপটা হচ্ছে আমি নাম দেওয়া, দ্যাটস ওয়াই। এখন যদি আমি দিই বর্ডার টাইপ হচ্ছে সলিড, মানে সলিড টাইপের আসবে। এখন দেখেন দেখা যাচ্ছে না 10 পিক্সেল, এই জন্য দেখা যাচ্ছে না 50 পিক্সেল করে দিচ্ছি। কিন্তু কথা হচ্ছে ব্ল্যাক আসছে, বর্ডার টাইপ এই যে দেখেন রেড কালার বর্ডার 50 পিক্সেল, এতটুকু জায়গা আছে। এটা কালারটা চেঞ্জ করে, এটা কালার চেঞ্জ আমি চাচ্ছি না এতটুকু হোক। সো আপনি হচ্ছে এখানে দেখেন তিনটা অ্যাট্রিবিউট অ্যাড করে এই তিনটা কাজ করবে। একটা হচ্ছে 20 পিক্সেল, কালার আর সলিড। টাইপ হচ্ছে আপনি ড্যাশ দিতে পারেন,
ড্যাশ দিলে হচ্ছে এরকম থাকবে। এই যে দেখেন অনেকগুলো আছে, ডটেড আছে, ডটেড আছে। আচ্ছা বেসিক্যালি সলিড লাগে, আমার সলিডই পছন্দ, আমি সলিডই লাগছে। আচ্ছা এই তিনটা জিনিস আমরা চাইলে একটা একটা অ্যাট্রিবিউটের ভিতর করতে পারি, সেটা হচ্ছে বর্ডার। একটু আগে ছিল যেটা বর্ডার, বর্ডার দিয়ে এখন হচ্ছে এখানে তিনটা জিনিস আমার পরপর দিতে হবে। ফার্স্টে কি দিতে হবে, আপনি কতটুকু লিকুইড দিতে যাচ্ছেন। সো আমি চাচ্ছি 10 পিক্সেল দিতে। দেন হচ্ছে টাইপটা দিব বা স্টাইলটা দিব, বর্ডার স্টাইল দিব সলিড। দেন আমি দিতে যাচ্ছি কালার দিব হচ্ছে সাপোজ ইয়েলো, দেখেন আর এটা একবারে আপনি যদি তিনটা জিনিসই একসাথে কন্ট্রোল করে দেন দিতে চান, তারপরে হচ্ছে আপনি চাইলে এই একটা বর্ডার অ্যাট্রিবিউট অ্যাড করে তিনটা ভ্যালু দিয়ে দিতে পারেন একসাথে। হ্যাঁ আচ্ছা এটা গেল হচ্ছে বর্ডার। তারপর কি বলেন তো, প্যাডিং। বর্ডারের পরে হচ্ছে প্যাডিং। এখন যদি প্যাডিং এর জন্য দেখি, সো আমি যদি এখন প্যাডিং এর পার্টটা দেখাই, প্যাডিংটা দেখেন, প্যাডিং এর জন্য আমি এখানে ফার্স্টে এই বক্সটা নিয়েছি, এটা অ্যালাইন সেন্টার করে নেন। এখানে হচ্ছে হাইট এন্ড উইডথ দুইটাই হচ্ছে 400 পিক্সেল নিয়েছে। আমি চাচ্ছি এটা একটু ছোট করি, 200 পিক্সেল, 200 না 250। আচ্ছা একটু ছোট হয়ে গেছে। এই প্যাডিং এর পার্টটা হচ্ছে আমরা চাইলেও যে উইডথটা সেট করে দিতে পারি, সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং লিখে দেখেন এখানে 10 পিক্সেল দিছি। সো 10 পিক্সেলের জায়গায় যদি আমি 100 পিক্সেল দিই, দেখেন কি হচ্ছে, একটু কি ডিফারেন্স দেখতে পাচ্ছি মার্জিন আর প্যাডিং এর মধ্যে? কি ডিফারেন্স বলুন তো? মার্জিনটা তো বাইরে হয়, প্যাডিংটা বাইরে। হ্যাঁ তো মার্জিন হচ্ছে আমার বর্ডারের আউটসাইডের যে এরিয়াটা সেটা, আর প্যাডিংটা হচ্ছে বর্ডার থেকে কন্টেন্টের মাঝখানের যে স্পেস সেটা। ঠিক আছে, সো প্যাডিংটা যদি দিই আর বর্ডারটা যদি আমাদের সলিড থাকে, তাহলে দেখা যাবে যে বর্ডার থেকে আমার যে কন্টেন্টটা সেটা অনেক দূরে আছে।
আছে? আচ্ছা, এখন দেখেন মার্জিন হচ্ছে 0.0, মার্জিন দিলাম, মার্জিন এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে প্যাডিং। এখন সেম ভাবে প্যাডিংয়েও আপনি চাইলে লাইক সব চারপাশে যদি সেম পরিমাণ প্যাডিং অ্যাপ্লাই করতে চান তাহলে একটা ইয়া হবে। আচ্ছা দেখেন এখন দিস ইজ প্যাডিং যে লেখাটা আছে এই লেখাটা কি দুই পাশে হচ্ছে আমার কতটুকু জায়গা দিয়েছি 100 পিক্সেল, দুই পাশে এই বর্ডার থেকে 100 পিক্সেল দূরে আছে। যদি আরেকটু এই যে দেখেন এখন চারপাশে 300 পিক্সেল নিছে। এখন আমরা যদি চাই এটাকে লাইক লেফট রাইট এটা মেনশন করে দিতে পারি। লেফট রাইট যদি মেনশন করে দিই সেক্ষেত্রে কি হবে, আমি প্রত্যেকটাকে আলাদা হ্যান্ডেল করতে পারবো। যেমন দেখেন প্যাডিং লেফট, প্যাডিং রাইট, আমি দিচ্ছি প্যাডিং লেফট, লেফট দিলাম হচ্ছে সাপোজ 100, দেখেন লেফট থেকে 100 স্পেস ক্রিয়েট হয়েছে। আমি যদি চাই টপ থেকে 100 করতে সো প্যাডিং বটম রাইট এগুলো আপনি চাইলে বসাতে পারেন, বা একবার যদি চারপাশে সমান পরিমাণ ডিসটেন্স রাখতে চান তাহলে হচ্ছে জাস্ট প্যাডিং দিয়ে কতটুকু ওয়েট রাখতে চান সেটা লিখে দেবেন। এই হচ্ছে আপনার সিএসএস বক্স মডেল। সো এটা থেকে আপনাদের থিওরিতেও কোশ্চেন আসতে পারে যে আমি যদি চাই মার্জিনটা চেঞ্জ করতে বা বর্ডার কালার চেঞ্জ করতে তাহলে আমাদের কোন স্টাইলিং অ্যাড করতে হবে, বা বর্ডার কালার এরকম দিতে চাই স্টাইল এরকম হবে, এরকম যদি মেনশন করে দিই তখন কি আপনার থিওরিতেও কোড লিখতে হবে। আর যদি লাইক আপনাদের তো এটার মধ্যে যদি আমি বলে দিই তখন এটার মধ্যে করতে হবে, মানে কোডিং করতে হবে। থিওরিতে তো আর আপনাদের আমি বলবো না এরকম একটা পুরো ফাইল ক্রিয়েট করতে, তাই না? জাস্ট পার্টিকুলার একটা সেকশন বলবো যে এইরকম একটা বর্ডার কিভাবে চেঞ্জ করবে, বর্ডার কালার, বর্ডার উইডথ কিভাবে চেঞ্জ করতে হবে, বর্ডারটা কিভাবে মডিফাই করতে হবে, এরকম একটা যদি কোশ্চেন থাকে সুন্দর করে বর্ডারে কি কি অ্যাট্রিবিউট আছে কি কি দেখলাম আমরা, বর্ডার টাইপ, বর্ডার উইডথ আর হচ্ছে বর্ডার কালার, সেই তিনটা জিনিস আমরা চাইলে ইয়া করতে পারবো। সো বর্ডার কালার কি আপনারা হচ্ছে সুন্দর মতো লিখে দিবেন, বর্ডার কালার কি, বর্ডার উইডথ কি, দুইটারে কি হয়, তারপর হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইলে কি হয় এটা লিখে তারপর নিচে জাস্ট একটা एग्जांपल কোড দিয়ে দিবেন। তো কোডের মধ্যে আপনারা যে তিনটা আলাদা আলাদা মডিফাই করার যে ওয়েটা সেটাও দেখাই দিলেন, আবার হচ্ছে তিনটা একসাথে যেভাবে মডিফাই করা যায় সেটাও দেখাই দিলেন। আমাদের থিওরি কোশ্চেনগুলো কেমন, এই যে এটাই তো বললাম, এটা হচ্ছে থিওরি। হ্যাঁ, আর এক্সপ্লেইন করার মতো তো কিছু নাই। বর্ডার কালারের মধ্যে, হ্যাঁ বর্ডার
হচ্ছে আপনি ডিটেইলস মানে এক লাইন টাইপ করে সেটা লেখা শেষে নিচে হচ্ছে एग्जांपल কোডটা লিখে দিবেন। হ্যাঁ এগুলো তো সব একসাথে করাচ্ছি, বর্ডারটা কিন্তু আপনাদের প্রিভিউতে আমি দেখাই না। যে কোডগুলো আপনি করে দিচ্ছেন এগুলো কিন্তু সব এই যে আজকে যে কোডটা লিখছি এটা আপনাদের বোর্ড ভার্সনে দেখেন আজকে অলরেডি দিয়েছি আমি। কিন্তু তার আগে যে পার্টটা করালাম কি ছিল, কি করলাম, সিলেক্টরটা হচ্ছে দেখেন আমি ডকুমেন্টে দিছি, ওইখানে আপনারা প্রত্যেকটার সাথে একটা एग्जांपल কোড দেওয়া আছে, ঠিক আছে? ওই যে ডকুমেন্টটা যেটা শেয়ার করেছে আপনাদের সিটি সিলেবাসের সাথে দেখেন শেয়ার করা ছিল, ওই ডকুমেন্টের মধ্যে আপনারা দেখবেন কিছু আছে। হ্যাঁ ওইখানে একটা ডকুমেন্ট আছে অনেক বড়, কি কি ছিল সিটি সিলেবাস তো ছিল টেবিল ফর্ম আর বেসিক এলিমেন্টস। ও হাউ টু অ্যাড সিএসএস অ্যাপ্লাই রুল অ্যাপ্লাই করতে হবে, আমি জাস্ট বলেছি তিনটা ওয়েতে বললাম না সিএসএস অ্যাপ্লাই, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল, এই তিনটা আচ্ছা দেখেন সবাই একটু কথা বলা বন্ধ করি। Everyone আচ্ছা এতক্ষণ যাবত কিন্তু আমরা হচ্ছে ইন্টারনাল সিএসএস দেখছিলাম, এক্সটার্নাল সিএসএস এর জাস্ট আপনি সিম্পলি ধরেন এখানে ধরেন আপনি একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন, ফাইলটার নাম হবে style.css। ভিতরে ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ ভিতরে কোডের ভিতরে না, আপনি যে ফোল্ডারে কাজ করছেন সেই ফোল্ডারে ভিতরে এই যে দেখেন with html আর তার সাথে আরেকটা ফাইল ক্রিয়েট করব .css। এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, ওই যে একটু আগে যে কাজগুলো করলাম না, সাপোজ h1 প্যাকের জন্য করব কালার, এটা হচ্ছে ধরেন আপনি এরকম সেম ভাবে একটু আগে যেরকম আমরা ইন্টারনাল স্টাইল ট্যাগের ভিতর যে কাজটা করলাম সেম ভাবে এখানেও কাজ করব, জাস্ট আপনার কি করতে হবে এখানে সিএসএস ফাইলটা অ্যাড করে দিতে হবে। আমার কি স্টাইল ডট এখানে ওই ফাইলের নাম যেটাতে করতে লিখছে ফাইলের নাম যেটাতে করতে লিখছে হ্যাঁ আমি h1 এর জন্য কাজ করব, সাপোজ h1 এর জন্য আমি এই ইয়ারটা মুছে দিই, স্টাইলে কি কালার দিয়েছি দেখেন h1 এর কালারটা কিন্তু রেড হয়ে গেছে। একটু আগে যখন আমি ওই রুলসটা অ্যাপ্লাই করিনি, এই যে জিনিসটা এটা যদি আমি চেঞ্জ করি সাপোজ গ্রিন দিই, দেখেন গ্রিন হয়ে গেছে, বুঝতে পারছি? এখন আরেকটা কথা সেটা হচ্ছে ধরেন আপনি একটা সেম টাইম একটা সেম কন্টেন্টের উপর এত কথা বলছেন কেন, এখন ধরেন আপনি একটা সেম টাইম একটা কন্টেন্টের উপর ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল এই তিন ধরনের সিএসএস অ্যাপ্লাই করেছেন, তাহলে বলেন তো কোন সিএসএসটা আপনি অ্যাকচুয়ালি আউটপুটে দেখতে পাবেন? না, সবথেকে কাছে যে জিনিসটা আছে সেইটার হচ্ছে সিএসএসটা অ্যাপ্লাই হবে। সবার ফার্স্টে যদি এক্সটার্নালটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে ওভাররাইড হবে হচ্ছে আপনার ইন্টারনাল দিয়ে, আবার ইন্টারনালের পরে যদি ইনলাইনে থাকে ইন্টারনালের যে সিএসএসটা ছিল সেটা ওভাররাইড হবে হচ্ছে আপনার ইনলাইন সিএসএস দিয়ে। দ্যাট মিন্স আমরা যদি একটা সেম টাইম একটা কন্টেন্টের উপর ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল এই তিন ধরনের সিএসএস রুলই অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে ইনলাইন সিএসএস এর যে আউটপুটটা সেটা। তারপরে হচ্ছে যদি ইনলাইনে না থাকে ইন্টারনাল আর এক্সটার্নাল থাকে তাহলে ইনলাইনেরটা দেখবো, এক্সটার্নালটা দেখবো না। আর যদি শুধুমাত্র এক্সটার্নাল থাকে তাহলে তো এক্সটার্নাল।
এই যেমন দেখেন এটা কিন্তু আমি হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লাই করেছি তাই না, এই গ্রিন কালারটা। আর এখানে H1 এর যে ইয়াটা ছিল, right? এই যে এই জায়গায় যেটা কমেন্ট আউট করলাম মাত্র, H1 এর যেটা ছিল, কমেন্ট আউট যদি করে দিই, দেখেন ওভারঅল হয়ে গেছে। একটু আগে গ্রিন দেখাচ্ছিল, এখন কিন্তু এটা গ্রিন না, এখন হচ্ছে এই যে এখানে ওশান কালার যেটা দিছি এটা অ্যাপ্লাই হয়েছে। এই যে একটু আগে মার্জিন টপে কিন্তু 100 পিক্সেল অ্যাড করা ছিল। আবার যদি দেখেন একটু আগে উপরে কিন্তু কোনো স্পেস নাই, প্লাস গ্রিন কালার। এখন যদি এটাকে জাস্ট কমেন্ট আউট করে দিই, তার মানে এক্সটার্নাল যে সিএসএসটা সেটা হচ্ছে এটা দিয়ে ওভাররাইড হয়ে যাচ্ছে। সবকিছু যদি আপনাকে বোঝাতে যাই, এখানে তো আমি তো অনেক অল্প পড়াতে পারছি, কিন্তু আমি তো যদি আরো ডিটেলসে যাই তাহলে অনেক কিছুই তো আছে। তাহলে আমাদের সিএসএস বক্স মডেল ডান। আচ্ছা, নেক্সট যদি দেখি সেটা হচ্ছে পজিশন। আচ্ছা, পজিশনিং এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে, ধরেন আপনি কিভাবে পজিশন করতে চাচ্ছেন, এটা কন্টেন্ট কিভাবে পজিশনটা ওটা সেট করতে চাচ্ছেন সেটা হচ্ছে পজিশনিং বোঝায়। এখন আপনি চাচ্ছেন যে পজিশনটা ফিক্স থাকুক, আবার অনেক সময় দেখি না যে লাইক ফিক্স পজিশনটা আমরা কোথায় দেখি বলো তো, ট্যাব বারে। ধরো একটা ওয়েবসাইটে যখন যাই উপরে, সাপোজ একটা ওয়েবসাইটে যদি যাই, দেখেন এইখানে বানানো এই যে সেকশনটা, আমি যখন স্ক্রল ডাউন করছি উপরের সেকশনটা কি মুভ করছে? আচ্ছা দেখেন, এই যে উপরের এই সেকশনটা মেনু যেগুলো আছে, এই সেকশনটা আমি যখন স্ক্রল ডাউন করি এগুলো কিন্তু ফিক্স থাকে, তাই না? সো এটাও কি আপনার ফিক্স পজিশনিং দিয়ে করেন। আপনি যদি এই যে দেখেন উপরে এই সেকশনটা,
করবো হচ্ছে ন্যাভিগেশন বার, ঠিক আছে? সো এই পার্টটা দেখেন, আমি যত স্ক্রল ডাউন করি না কেন এটা কি সরছে এই পার্টটা, কারণ এটা এগুলোর পার্ট হচ্ছে পজিশনটা ফিক্স করে দেওয়া। সো আমি সাপোজ চাচ্ছি পজিশন ফিক্স করে দেব, সাপোজ চাচ্ছি এই ওয়েলকামটা এখানে ফিক্সড এই পার্টটা ওয়েলকাম এখানে আছে। আপনার ক্লাসের জন্য রেডি হচ্ছে, রোল অ্যাপ্লাই করি। পজিশন হচ্ছে যদি ফিক্স দিই, হ্যাঁ এটার মধ্যে টপ দিব হচ্ছে এই যে দেখেন এখন দেখেন, ঠিক আছে? ওয়েলকাম কিন্তু ওর জায়গায় ফিক্সড আছে, এটা কিন্তু মুভ করতেছে না। সো এটা আমি একটু আগে লাইক একটু নিচে ছিল, কিন্তু আমি টপের সেকশনটা পুরো মার্জিনটা আর কি টপের যে পার্টটা সেটা হচ্ছে 0 পিক্সেল করে দেওয়াতে হচ্ছে একদম উপরে টপের ছিল, বাট আপাতত দেখেন এটা মাঝখানে একটা জায়গা আছে। যদি টপ 0 পিক্সেল করে দিই তাহলে হচ্ছে একদম উপরে অ্যাটাচ হয়ে যাবে। এটা হচ্ছে পজিশন ফিক্সড। আরো কিছু পজিশন আছে, থাকে। দেন হচ্ছে পজিশন আছে হচ্ছে রিলেটিভ। রিলেটিভ যে পজিশনটা সেটা হচ্ছে ধরেন আমি যদি কোনো পজিশনে না অ্যাপ্লাই করি তাহলে এটার অ্যাকচুয়াল পজিশনটা যেখানে থাকবে সেইটার সাথে কম্পারেটিভলি আপনি কোথায় শিফট করতে যাচ্ছেন সেটা হচ্ছে এই ইয়া টাইপের পজিশন, রিলেটিভ টাইপের পজিশনটা সেট করবে। যেমন আপনার অ্যাকচুয়াল পজিশনটা দিস ইজ মার্জিন এইখানে, এটার পজিশনটা আমি রিলেটিভ করে দিচ্ছি, ওয়েলকাম টু ফিক্স সাপোজ করে দিছি, দিস ইজ মার্জিন। মার্জিন এই যে পার্টটা সেটা কোথায় মার্জিন ক্লাসের ভিতর। সো এটার সাপোজ আমি পজিশনটা সেট করে দিতে যাচ্ছি, পজিশন হচ্ছে দিব রিলেটিভ। দেন আপনি হচ্ছে এটা দেওয়ার পর কোন দিকে কতটুকু শিফট করতে যাচ্ছেন, মানে রিলেটিভ আপনি কতটুকু লেফটে বা রাইটে ইয়া করতে চাচ্ছেন অ্যাড করতে চাচ্ছেন সেটা যদি দেখি, টপ হচ্ছে সাপোজ 100 পিক্সেল,
আচ্ছা, এখন দেখেন যেটা বলছিলাম, সো আপনি চাচ্ছেন যে পজিশনটা রিলেটিভলি মুভ করব, তো এই টপ সেকশনটা বা পজিশন রিলেটিভ এই জিনিসটা যদি বাদ দিই, কমেন্ট আউট করে দিই, তাহলে এটার পজিশনটা এই জায়গায় হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে। এখন যদি আমি এটাকে জাস্ট কমেন্ট আউট করে দিই, তাহলে কি হবে, রিলেটিভলি এখানে এখন এটা পজিশন যত সেইখান থেকে এদিকে মুভ করবে, ঠিক আছে। সেভ করি, তো দেখেন আগে যে পজিশন ছিল সেইখান থেকে নিচের দিকে 100 পিক্সেল কি শিফট করেছে। দেখেন রিলেটিভ লাইক আপনি যে পজিশনে ছিলেন সেই পজিশন থেকে মুভ করছে, বটমে হচ্ছে 100 পিক্সেল, মানে বটম নিচ থেকে উপরে উঠেছে 100 পিক্সেল, লেফটের দিকে শিফট হয়েছে 100 পিক্সেল, এই তো। এখন দেখেন আরেকটা কাজ হয়ে গেছে, কি হয়ে গেছে দেখেন তো, এখানে যে একটা কথা ছিল ওয়েলকাম লেখা ছিল, সেটা কি আর দেখা যাচ্ছে? তো সেটা আর দেখা যাচ্ছে না, কারণ ওটা হচ্ছে এই ওইটা দিয়ে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। যে কোনো একটা সেকশনে আচ্ছা ওয়েলকাম যখন এখানে উপরে ওইটা ইয়া হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওয়েলকামটা দেখা যাচ্ছে, বাট এই বক্সটার জন্য ওয়েলকাম লেখাটা দেখা যাচ্ছে না। সো এটার জন্য আমরা কি কাজ করতে পারি, সেটা হচ্ছে জেড ইনডেক্স ইউজ করতে পারি, ঠিক আছে। জেড ইনডেক্স অবশ্যই পজিশন রিলেটিভের সাথে কাজ করবে। সো এখানে জেড ইনডেক্সটা যদি অ্যাড করি, দেখেন দেখা যাচ্ছে না এখন? জেড ইনডেক্সটা হচ্ছে বেসিক্যালি আপনার অর্ডার, বা আপনি
সেই অর্ডারটা ফিক্স করে, যেটার জেড ইন্ডেক্সের ভ্যালু সবথেকে বেশি সেটা হচ্ছে সবথেকে ফ্রন্টে থাকবে। ঠিক আছে, সবথেকে ফ্রন্টে থাকবে হচ্ছে সেটা। 6 মানে কিছু না, এটা জায়গায় যদি আমি ধরেন 2 দিতাম তাহলে এটা কাজ করতো না, কারণ হচ্ছে 2 এই H1 বা ওয়েলকাম লেখাটার যে জেড ইনডেক্স সেটা হচ্ছে 2, আর এই বক্সের যে জেড ইনডেক্স সেটা কত দেখেন, সেটা হচ্ছে আমি কত দিয়েছিলাম, আচ্ছা 5 দিয়েছিলাম। তো এখন কি কার জেড ইনডেক্সের ভ্যালু বেশি, এই বক্সটা, এই কারণে বক্সটা হচ্ছে উপরে এসে আছে, বাট এটার ভ্যালু, ওইটার ভ্যালু কত, ওই ওয়েলকামের ভ্যালু হচ্ছে 2, আর এটার ভ্যালু যদি আমি 1 করে দিই দেখা যাবে, কারণ ওয়েলকাম লেখাটার জেড ইনডেক্সের ভ্যালু এখন বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, রিলেটিভ পজিশন গেল, দেন হচ্ছে স্টিকিতে যাই। স্টিকি পজিশনে হচ্ছে লাইক এখানে অলরেডি একটা সেট ছিল। স্টিকি মানে হচ্ছে ধরেন আপনি এই বক্সটায় যে নিচে না, এখন আমি চাচ্ছি এই বক্সটা যখন এই বাউন্ডারিটা উপরে স্ক্রিনের বাউন্ডারি বলতে মানে যে ওয়েলকাম লিখার উপরে যে পার্টটা আছে যেখান থেকে ঢাকা পড়ে যাচ্ছে সেই পার্টটা আসলেই ও হচ্ছে এখানে স্টিক হয়ে থাকবে, লেগে থাকবে। তো আমরা দেখি এটা কিভাবে করা যায়। এই রেড বক্সটার উপর অ্যাপ্লাই করি, রেড বক্সটা যদি আপনারা কি আমার সাথে আছেন? এখন আমরা করতে চাচ্ছিলাম হচ্ছে পজিশন স্টিকি। পজিশন স্টিকি এটা সেট করে আমার হচ্ছে এখনো কিন্তু অ্যাপ্লাই হয়নি। অ্যাপ্লাই কি হয়েছে, এই রেড বক্সটা হচ্ছে আমি স্টিকি পজিশনে করতে চাচ্ছি, কোথায় গেলে স্টিকি হবে, কোথায় অ্যাড হবে। তো আমি একটা যদি ওকে একটা
প্লেস বলে দিই যে এই প্লেসে আসার সাথে সাথে ও হচ্ছে স্টিক হয়ে যাবে পজিশনে। আমি চাচ্ছি টপ জিরো মানে একদম উপরের বর্ডার বা স্ক্রিনের টপে যদি ও টাচ করে আমার কিন্তু স্টিকি হয়ে যাবে। দেখেন এরপরে এটুকু যাওয়ার পর এখানে রেড বক্স আসলো, আসার পর এখানে কি আরো বড় হচ্ছে, আরো বড় হচ্ছে না। সেটাই হচ্ছে স্টিকিটা। এখন স্টিকিটা আমি ও টপে দিয়েছি এই কারণে। এখন আমি যদি চাই যে বটমে টাচ করার সাথে সাথে ও হচ্ছে লাইক স্টিকি হয়ে যাবে, সেটাও হতে পারে। আমি চাচ্ছি যে নিচে যখন টাচ করবে ওইখানে স্টিকি হয়ে যাবে, তো আমি দেব এখানে বটম। দেখেন নিচে থেকে যখন ও স্ক্রিনটা টাচ করছে আর কি নিচে নামছে, এটা এখানে থেকে যাচ্ছে না, সেটা হচ্ছে স্টিকি। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন একটা জায়গায় আমি আপারের যে ক্লাসটা আপার ক্লাস আর উইথ হচ্ছে 100% করে দিয়েছি। 100% এটা কার ছিল, আপার ক্লাসটা ছিল বেসিক্যালি উইথ ওয়েলকামের জন্য আমি পজিশন ফিক্স করে দিয়েছিলাম। এটা কেন করে দিয়েছিলাম, আমি যদি 100% না করে দিই এটা এক সাইডে চলে আসছে, ঠিক আছে। এখন আমি হচ্ছে এটা উইথটা 100% করে দিয়েছি যাতে এটা মাঝখানে আসে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। আচ্ছা তো এই পার্সেন্টেজটা কিভাবে বোঝায়, পার্সেন্টেজটা বোঝায় হচ্ছে এই পার্সেন্টেজটা বোঝায় হচ্ছে আপনার লাইক নিয়ারেস্ট অ্যানসেস্টর বলতে বোঝায় যে আপনার যে বললাম প্যারেন্ট, সো প্যারেন্টের পজিশন অনুযায়ী হচ্ছে তার মানে এটা একটা সেট হবে। তো আমি চাচ্ছি সাপোজ দিস ইজ প্যারেন্ট, এই লেখাটা কার ভিতরে বলেন তো, এই যে এটার ভিতরে তাই না, এই ডিফ ক্লাসের ভিতরে। সো আমি চাচ্ছি somehow h2টা এটা একটা পার্ট হয়েছে। এখন আমি যদি এটা উইথ দেখেন হাইট ওয়েটটা এখানে কিন্তু 50% করে দিছি, মানে কি হাইট ওয়েটটা যদি না দিই এরকম হয়ে আছে না। তো এটা এটা গেল। তো আমি চাচ্ছি যে এই যে h2 দিস ইজ প্যাডিং এই লেখাটা যেখানে আছে এই পার্টটাকে আমি হচ্ছে হাইট উইথ করে দিতে। সো এখানে আমি যখন এই কথাটা দিব দেখি কি হয়। এটা কি হয়েছে, এই যে এখানে যতটুকু কন্টেন্ট ছিল মানে কন্টেন্টের জন্য যতটুকু জায়গা ছিল কন্টেন্টের জন্য হাইট উইথ যতটুকু ছিল সেই পার্টটা হচ্ছে বেসিক্যালি কি হয়ে গেছে বলেন তো,
সেই পার্টটা হচ্ছে সেই পার্টে 50% জায়গা জুড়ে দিস ইজ প্যাডিং লেখাটা হয়ে গেছে। জি হাইটের ক্ষেত্রেও 50%, দ্যাট মিন্স এই কন্টেন্ট এরিয়ার 50%। পার্সেন্ট দিয়ে বোঝায় যে এটা যে লাইক যে প্যারেন্টের মধ্যে আছে সেই প্যারেন্টের পার্সেন্টেজ। যেমন আমি যদি দিতাম এটা দেখেন, এটা এরকম তাই না, উইথ আছে সাপোজ হচ্ছে এখন দেখেন তো কি হয়েছে, এই পেজের অর্ধেকে চলে গেছে না? অর্ধেক কেন হয়েছে জানেন? কারণ এই দিস ইজ মার্জিন যে এই কন্টেন্টটা যেটা আছে সেটা হচ্ছে এই বডির ভিতরে। তার মানে কি বডিটা হচ্ছে দিস ইজ মার্জিন যে ডিভিশনটা আছে, এই ডিভিশনের প্যারেন্টটা হচ্ছে কে? বডি। সো এই হোল বডি, বডি বলতে কি বোঝায়? আমরা জানি এপিসি যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই বডির পার্ট। এই বডির অর্ধেক পার্ট হচ্ছে, এই জন্য 50% এরিয়া জুড়ে ওর উইথটা রেখেছে। ঠিক আছে, দিস ইজ মার্জিন, এটা কি ওর 50%, বডির 50% এরিয়া জুড়ে আছে। আর একটু আগে যখন আমি একটু দিস ইজ প্যাডিং লেখাটার মধ্যে 50% অ্যাড করেছিলাম, দিস ইজ প্যাডিং কার ভিতর আছে? এই বক্সের ভিতর। দ্যাটস ওয়াই এই বক্সের ভিতরে 50% এরিয়া জুড়ে দিস ইজ প্যাডিং লেখাটা আছে। ঠিক আছে, বুঝতে পারছি? দিস ইজ প্যাডিং কিন্তু এই যে দেখেন দিস ইজ প্যাডিং এই লেখাটা হচ্ছে একটা ডিভিশনের ভিতরে একটা H2 এর ভিতরে লেখা। সো দিস ইজ প্যাডিং হচ্ছে বেসিক্যালি আপনার H2, আর এটা যার ভিতর আছে সেটা হচ্ছে ডিভিশন। সো এই ডিভিশনের যে 50% এরিয়া উইথ সেই উইথটা চলে আসে দিস ইজ প্যাডিং এর লেখাটা H2। বুঝতে পারছি? আজকে হচ্ছে এই পর্যন্ত।